বিষ্ণুপুরের মানুষ ভোট কেন্দ্রে লম্বা লাইন দেন, কিন্তু তাদের বিশ্বাস বারবার ভেঙে যায় কেন? আসুন, আজ আমরা পশ্চিমবঙ্গের এই বিধানসভা কেন্দ্রের গভীরে যাই। এটা শুধু একটা ভোটের হিসেব নিকেশ নয়, এটা আসলে জনগণের দেওয়া রায়ের অ্যানাটমি অফ আ ম্যান্ডেট, যা আমাদের দেখায় যে বিশ্বাস অর্জন করা ঠিক কতটা কঠিন আর তা হারিয়ে ফেলা কতটা সহজ। এই পুরো বিষয়টাকে বুঝতে আমরা 4টে ধাপে এগোব। প্রথমে আমরা জানব এখানকার মানুষের স্পন্দনটা ঠিক কোথায়। তারপর আমরা দেখব কেন এখানে বিশ্বাসের সংকট তৈরি হয়েছে। এরপরে আমরা শাসনের জন্য একটা সম্ভাব্য রূপরেখা খুঁজব। আর সবশেষে আমরা দেখব বিষ্ণুপুরের চূড়ান্ত রাজনৈতিক সমীকরণটা আসলে কি বলছে। তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে, জনগণের স্পন্দন। আসলে কারা এই বিষ্ণুপুরের ভোটার? চলুন তাদের জগৎটাকে একটু কাছ থেকে দেখি। এই যে দেখুন মানচিত্রটা, বাঁকুড়া জেলার ঠিক মাঝখানে রয়েছে বিষ্ণুপুর। এখানকার মানুষের জীবন আর অর্থনীতি দুটোই ধান চাষের সঙ্গে বাঁধা। যখন ধান ভালো হয় তখন সবার মুখে হাসি ফোটে, আর যখন ফসল মার্ক হয় তখন সেই চাপটা সরাসরি রাজনীতির মাঠে এসে পড়ে। বলা যেতে পারে এখানকার মাটির টানই রাজনীতির দিক ঠিক করে দেয়। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানেই লুকিয়ে আছে বিষ্ণুপুরের রাজনৈতিক গল্পের আসল চাবিকাঠি। এখানকার জনসংখ্যার প্রায় ৩৬% তফসিলি জাতিভুক্ত। তার সঙ্গে যোগ করুন ৭.৫% তফসিলি উপজাতি আর ১৮% মুসলিম ভোটার। এই সমস্ত সম্প্রদায়ের আশা, আকাঙ্ক্ষা আর উদ্বেগগুলো মিলেই বিষ্ণুপুরের জটিল রাজনৈতিক সমীকরণটা তৈরি হয়। আর এখানকার মানুষ যে কতটা সচেতন তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? তাদের ভোটদানের হার দেখুন। ২০১৬ সালে যা ছিল প্রায় ৮৩%, ২১-এ সেটা বেড়ে ৮৭% ছাড়িয়ে গেছে। এর মানেটা খুব পরিষ্কার, বিষ্ণুপুরের মানুষ চুপ করে বসে থাকতে রাজি নন। তারা তাদের রায় দিতে চান, আর চান সেই রায় যেন গুরুত্ব পায়। কিন্তু এত বিপুল অংশগ্রহণ মানেই যে স্থিতিশীলতা, তা কিন্তু নয়, বরং ঠিক তার উল্টো। ২০১৬ নির্বাচনে তৃণমূল আর কংগ্রেসের মধ্যে ছিল একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু মাত্র ৫ বছরের মধ্যে ২০২১-এ এসে পুরো ছবিটাই গেল পাল্টে। বিজেপি, যারা তৃতীয় স্থানে ছিল, সবাইকে চমকে দিয়ে ৪৭% ভোট পেয়ে জিতে গেল। এটা কি প্রমাণ করে? প্রমাণ করে যে বিষ্ণুপুরের ভোটাররা কোনো দলের প্রতি অনুগত নন, তারা অনেক বেশি বিচক্ষণ। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, বিশ্বাসের সংকট। এই যে এত বড় রাজনৈতিক উথাও পাথাল, এর পেছনের কারণটা ঠিক কি? কারণটা হলো মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা আর তার সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর বিশ্বাসের সংকট। এই হতাশাগুলো কিন্তু কোনো হাওয়ায় ভাসা কথা নয়, এগুলো কঠিন বাস্তব। সরকারি প্রকল্পে কাটমানি নেওয়া, রেশনের খারাপ চাল, আর তার ওপর ২৫,০০০ শিক্ষকের চাকরি কেড়ে নেওয়া একটা বিরাট দুর্নীতি। এটা শুধু দুর্নীতি নয়, এটা আসলে তরুণ প্রজন্মের ভবিষ্যতের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। এর সাথে যোগ করুন নির্বাচনের পরের হিংসার ভয় আর ভাঙাচোরা রাস্তাঘাট, সব মিলিয়ে একটা ভাঙা প্রতিশ্রুতির ছবি। আর এখানেই আমাদের সংবিধানের মূল ভাবনাটা সামনে আসে, প্রতিটি নাগরিকের মর্যাদা আর তাদের তথ্যের অধিকার। আমাদের দেশের নতুন ডেটা সুরক্ষা আইনও কিন্তু ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আর সম্মতির উপর জোর দেয়। এই অধিকারগুলো যখন লঙ্ঘিত হয়, তখনই বিশ্বাসে চির ধরে। এত সব গভীর সমস্যার মাঝে তাই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এই ভোটারদের প্রতিনিধিত্ব করছেনটা কে? এই প্রেক্ষাপটে যদি আমরা বর্তমান বিধায়কের দিকে তাকাই, তিনি ২০২১-এ বিজেপির প্রতীকে মানুষের রায় নিয়ে জিতেছিলেন। কিন্তু জেতার পরেই তিনি দল বদলে তৃণমূলে যোগ দেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্তও চলছে। ভাবুন তো, ভোটারদের কাছে এর বার্তাটা কি যায়? বার্তাটা খুব পরিষ্কার, তাদের দেওয়া রায়ের কোনো দাম নেই। আর এটাই বিশ্বাসের সংকটকে আরও গভীর করে তোলে। আর এই আস্থার অভাবটা শুধু কথায় নয়, কাজেও স্পষ্ট। তার কাজের স্কোরকার্ডটা দেখুন। জনকল্যাণ আর বিশ্বাসযোগ্যতা, এই দুটো সবচেয়ে জরুরি বিষয়ে তার স্কোর হল নিম্ন বা লো। পরিকাঠামোর ক্ষেত্রে কোনো মতে মাঝারি। অর্থাৎ সংখ্যাগুলোও কিন্তু সেই একই গল্প বলছে, এক ভাঙা বিশ্বাসের গল্প। তাহলে এই পরিস্থিতি থেকে বেরোনোর পথ কি? চলুন দেখি আমাদের তৃতীয় অধ্যায়, শাসনের ব্লুপ্রিন্ট। সমস্যাগুলো তো স্পষ্ট, কিন্তু সমাধান কি? এই ভাঙা বিশ্বাস জোড়া লাগানোর জন্য একটা কার্যকর শাসনের নকশা কেমন হতে পারে? একটা সম্ভাব্য পথ হতে পারে
চতুর্মুখ কৌশল, যা আমাদের সংস্কৃতির গভীর থেকে অনুপ্রেরণা নেয়। প্রথমত, শিবের মতো দুর্নীতির ধ্বংস বা বিনাশ করা, অর্থাৎ শিক্ষক নিয়োগ বা রেশন দুর্নীতির মতো বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরা। দ্বিতীয়ত, পালনকর্তা বিষ্ণুর মতো কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনকে সুরক্ষিত করা। তৃতীয়ত, সৃষ্টিকর্তা ব্রহ্মার মতো স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করা। আর সবশেষে মা দুর্গার মতো সমাজের সব স্তরের মানুষকে সুরক্ষা দেওয়া এবং আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। কিন্তু শুধু বড় বড় কথায় তো কাজ হবে না, এই কৌশলকে বাস্তবায়িত করতে হবে নকশা কাজের মাধ্যমে, এমন কাজ যা মানুষ চোখে দেখতে পারে, অনুভব করতে পারে। যেমন ধরুন NH60 বাইপাসকে 4 লেনের করা, যা কলকাতার সঙ্গে যোগাযোগ অনেক সহজ করে দেবে। একটা ট্যুরিজম আর এগ্রি হাব, যা প্রায় 5,000 নতুন চাকরির সুযোগ তৈরি করবে, আর একটা আধুনিক স্কিল ট্রেনিং সেন্টার, যা বছরে 2,000 তরুণ তরুণীর ভবিষ্যৎ গড়বে। এগুলোই হল প্রতিশ্রুতির আসল রূপ। আর এটাই আমাদের এই বিশ্লেষণের মূল কথায় নিয়ে আসে। রাজনৈতিক জনাদেশ বা ম্যান্ডেট কোনো স্থায়ী অধিকার নয়, এটা আসলে জনগণের কাছ থেকে নেওয়া একটা শর্তাধীন ঋণ, যা কাজ আর বিশ্বাসের মাধ্যমে শোধ করতে হয়। সব শেষে চলুন দেখে নিই চূড়ান্ত সমীকরণটা কি দাঁড়াচ্ছে। এই সমস্ত টুকরোগুলোকে জুড়ে বিষ্ণুপুরের জয়ের পথটা আসলে কেমন দেখতে? এই সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটি হল 8%। 2021-এর নির্বাচনে প্রায় 8% ভোটার কিন্তু প্রধান দলগুলোকে ছেড়ে অন্যদের ভোট দিয়েছিলেন। সংখ্যাটা হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল চাবিকাঠি। আর এই ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় তথ্যের স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি অফ ইনফরমেশন এবং দায়িত্বশীল কথাবার্তা, রেসপন্সিবল পাবলিক স্পিচ খুব জরুরি। প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, প্রাইভেসি অফ পার্সোনাল ডেটা রক্ষা করাও কিন্তু শাসনের একটা বড় অঙ্গ। এরাই হলেন সেই রিডিমেবল ভোটার্স বা পুনরুদ্ধারযোগ্য ভোটার। সেই সব শিক্ষক যাদের চাকরি চলে গেছে, সেই সব তরুণ যারা কোনো দলের অন্ধ সমর্থক নন, শুধু একটা ভালো ভবিষ্যৎ চান, আর সেই সব পরিবার যারা দুর্নীতির শিকার হয়েছে। এরা হতাশ, কিন্তু এখনও হাল ছাড়েননি। আর আগামী নির্বাচনে বিষ্ণুপুরের ভাগ্য এরাই ঠিক করে দেবেন। তাহলে বিষ্ণুপুরের পুরো রাজনৈতিক ছবিটাই দুটো বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে একটা বিরাট চ্যালেঞ্জ, দ্য কোর্ট চ্যালেঞ্জ, সুযোগ সন্ধানী রাজনীতি আর দুর্নীতির কারণে বীতশ্রদ্ধা ভোটারদের আস্থা আবার ফিরিয়ে আনা। আর অন্যদিকে রয়েছে একটা স্পষ্ট সুযোগ, দ্য কোর অপরচুনিটি, একজন নতুন মুখ আর একটা নকশা পরিকল্পনা দিয়ে এই অত্যন্ত সচেতন ভোটারদের মন জয় করা। শেষ পর্যন্ত বিষ্ণুপুরের এই কাহিনীটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। একটা গণতন্ত্রের নেতা আর জনতার মধ্যেকার সম্পর্কটা আসলে কিসের উপর টিকে থাকে? এটা কি শুধু ভোটের হিসেব, নাকি তার থেকেও গভীর কিছু? একবার যখন বিশ্বাসের সেই পবিত্র বাঁধনটা ছিঁড়ে যায়, তখন তাকে আবার জোড়া লাগাতে ঠিক কী প্রয়োজন?